আচ্ছা, আচ্ছা আপনার কাছে যদি একটা বিজনেস আইডিয়া থাকে যেটা সবার থেকে আলাদা এবং আপনি এই বিজনেস আইডিয়াটা জেনারেট করে মোটামুটিভাবে ভালো অঙ্কের টাকা ইনকামও করতে পেরেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্টের ইনকাম আপনি করতে পারছেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে আপনি যেতে পারছেন না। তবে আপনার কাছে যদি পর্যাপ্ত ইনভেস্টমেন্ট থাকতো, পর্যাপ্ত পুঁজি থাকতো, তাহলে হয়তোবা আপনি এই ব্যবসাটাকে আরো বেশি স্প্রেড করতে পারতেন বা ছড়াতে পারতেন বা আরো বেশি বড় করতে পারতেন। কিন্তু আপনি করতে পারছেন না। কারণ আপনার কাছে তেমন পুঁজি নেই, সীমাবদ্ধতা রয়েছে। যদি এমন হতো যে এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে আমি গেলে তাদেরকে আমার ব্যবসা সম্পর্কে বললে, ব্যবসার হিস্টরি সম্পর্কে বললে, তারা আমাকে ইনভেস্ট করবে এবং তেমন কোনো ঝামেলাও পোহাতে হবে না। তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয়। এমনই একটা ব্যাপার ঘটেছিল ২০০১ সালে জাপানে। জাপানে মানি টাইগার নামে একটা অনুষ্ঠান ছিল। যে অনুষ্ঠানের মাধ্যমে আপনার ইনভেস্টর প্লাস উদ্যোক্তা দুজনকে মুখোমুখি করা হতো। মুখোমুখি করার পরে যদি ইনভেস্টরদের সেই ব্যবসা সম্পর্কে ভালো লাগতো তাহলে তারা সেখানে ইনভেস্ট করত। আচ্ছা এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন, আপনাকে বলবা আগে এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন। Facebook, TikTok অথবা YouTube যেখান থেকে দেখেন লাইক, ফলো অথবা সাবস্ক্রাইব করবেন। তো জাপানে মূলত এই অনুষ্ঠানটা নিপ্পন টিভি এবং সোনি পিকচার এরা দুজনে মিলে লঞ্চ করেছিল এবং এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু একটা সময় তারা এটা বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ যারা উদ্যোক্তা রয়েছে অনেকেই আছে যারা এই ইনভেস্টমেন্ট নিতে এসে কান্নাকাটি করত। হ্যাঁ? মানে কাকুতি মিনতি করা শুরু করতো। পরবর্তীতে জাপানিরা আসলে এটা বন্ধ করে দেয়। কিন্তু ইউকের প্রোডিউসাররা ভাবলো যে এটা তো খুব ভালো একটা আইডিয়া। এটাকে পুঁজি করে বড় অ্যামাউন্টের বিজনেস করা সম্ভব। তো তারা এটাকে আবারও নতুন করে ২০০৫ সালে ড্রাগন ডেন নামে নতুন একটি নামে সংস্কার করে প্রচার করা শুরু করে। এবং এটাও দেখা যায় মোটামুটিভাবে ২১ টা সিজন তারা এটা চালাতে পারে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা এই অনুষ্ঠানটা চালায়। এই অনুষ্ঠানটা ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। পরবর্তীতে এটাকে আরেকটু সংস্কার করে ২০০৯ সালে শার্ক ট্যাঙ্ক নামে প্রচার করা শুরু করা হয়। তো শার্ক ট্যাঙ্ক নামে যখন এটা প্রচার করা শুরু হয় তখন এটার জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যায়। এ পর্যন্ত ৫০ টা দেশে শার্ক ট্যাঙ্ক নামের এই অনুষ্ঠানটা প্রচার করা হয়েছে এবং বাংলাদেশ হচ্ছে ৫০তম দেশ যেখানে এই শার্ক ট্যাঙ্ক নামের অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। বাংলাদেশেও সেম উপায়ে ইনভেস্টরদেরকে এবং উদ্যোক্তাদেরকে মুখোমুখি করা হয়। অলরেডি আপনারা দেখেছেন ৪-৫ টা পর্ব আসলে এখানে প্রচার হয়ে গিয়েছে। তো এখানে ১ম পর্বেই দেখা গিয়েছে যে ৳১,০০,০০,০০০ মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে। আরো পরবর্তী পর্বগুলোতেও কিন্তু ইনভেস্ট হয়েছে মোটামুটি মোটা অঙ্কের। তো আপনার যদি ক্ষুদ্র অথবা মাঝারি একটা ব্যবসা থাকে এবং এই আইডিয়াটা যদি ব্যাপক সাড়া ফেলানোর মতো আইডিয়া হয় এবং আপনি সাড়া পাচ্ছেন মনে হচ্ছে, তাহলে আপনি শার্ক ট্যাঙ্কের মুখোমুখি হতে পারেন। এখন আপনি এই শার্ক ট্যাঙ্কের মুখোমুখি হবেন, ঠিক আছে। কিভাবে এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হবেন? কিভাবে তাদের কাছে যাবেন? তো শার্ক ট্যাঙ্কেও অ্যাপিয়ার করার জন্য মূলত শার্ক ট্যাঙ্কের যে টিম রয়েছে, সেই টিমদেরকে আসলে আপনাকে বোঝাতে হবে যে আপনার ব্যবসাটা শার্কদের সামনে উপস্থাপন করার যোগ্য। আপনার ব্যবসায় ব্যাপক ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে এবং অলরেডি আপনি এখান থেকে বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পেরেছেন। যদি তাদের টিমকে আপনি এটা বোঝাতে পারেন, তাহলে তারা আপনাকে রেজিস্ট্রেশন করাবে। রেজিস্ট্রেশন করার পর তারপরেও কিছু ট্রেনিং এর ব্যাপার-স্যাপার রয়েছে, তারপরে অডিশনের ব্যাপার-স্যাপার রয়েছে। তো আপনার যদি সবকিছু প্রিপারেশন কমপ্লিট হয় তারা তারা আপনাকে ফার্স্ট রাউন্ডের অডিশনের জন্য ডাকবে। তো অডিশনে আপনার মূলত আমরা যদিও একটা লেকচার একজন উদ্যোক্তার লেকচার শার্কদের তর্ক-বিতর্ক, নেগোসিয়েশন সব মিলিয়ে ১০ মিনিটের মতো দেখতে পাই। তবে এই অনুষ্ঠানটা প্রায় ১ ঘন্টার মতো করে একেকজনের উদ্যোক্তার মানে বক্তৃতাগুলো আসলে রেকর্ড করা হয়। তার মধ্য থেকে কাটছাঁট করে ১০ মিনিট প্রচার করা হয়। তো ১ম অডিশনে আসলে কি ঘটে? বা আমরা যে ১০ মিনিট দেখি, এই ১০ মিনিটে আসলে কি ঘটে? ১০ মিনিটে কিন্তু ব্যাপক ঘটনা ঘটে যায়। প্রথমত উদ্যোক্তারা এসে আপনার শার্কদের সামনে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর কোনো একটা প্রবলেম তারা উত্থাপন করবেন। উত্থাপন করে সেই প্রবলেমে তার কি সমাধান রয়েছে সেটা সে উপস্থাপন করবে এবং সমাধানের পথটা কত সহজ সেটাও সে উপস্থাপন করবে। পাশাপাশি সেই সমাধান করে সে কত টাকা মানে কতটা ভালো বিজনেস করতে পারছে সেটাও সে বলবে।
অলরেডি সে কেমন ব্যবসা করেছে, ভবিষ্যতে সে কেমন ব্যবসা করতে পারবে এবং তার কত টাকার প্রয়োজন। আর এই কত টাকার বিনিময়ে যত টাকা তার প্রয়োজন তার বিনিময়ে সে কত টাকা আসলে শেয়ার দিতে চায়। মানে শার্কদের সাথে কত পার্সেন্ট শেয়ার সে দিতে ইচ্ছুক রয়েছে। তো এগুলো সব বলার পর শার্করা যিনি আসলে ব্যবসাটা করছেন তাকে ব্যক্তিগতভাবে মানে একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন। প্লাস সে ব্যবসা সম্পর্কে যে সকল তথ্য দিচ্ছে সেটা কতটা বাস্তবসম্মত সেগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন। গত ১ বছরে তার রেভিনিউ কত ছিল, তারপরে কত টাকা ইনভেস্ট করেছে এ পর্যন্ত ইত্যাদি, ইত্যাদি নানান বিষয়ে প্রশ্ন করে আ নেগোসিয়েশনের মাধ্যমে শেষ পর্যন্ত একটা দর কষাকষি হয়। দর কষাকষির বেলায় ইনভেস্টর যারা রয়েছে তারা চায় কম টাকা ইনভেস্ট করে বেশি শেয়ার নেওয়ার জন্য। আর যারা উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্য থাকে বেশি টাকা আ নিয়ে কম শেয়ার এর বিনিময়ে যেন বেশি ইনভেস্টমেন্ট নেওয়া যায় সেটাই আসলে চেষ্টা করে। তো শেষ পর্যন্ত দুপক্ষের রেষারেষি বা দুপক্ষের নেগোসিয়েশন এর পর একটা দাম ফিক্সড করা হয় বা একটা ইনভেস্টমেন্টের পরিমাণ ফিক্সড করা হয়। তবে সবাই যে ইনভেস্টমেন্ট পায় তা কিন্তু নয়। যাদের ব্যবসা যোগোপযোগী মনে হয়, যাদের ব্যবসা মনে হয় যে না এই ব্যবসাটা ভবিষ্যতে ভালো করবে এবং তাদের যুক্তি উপস্থাপন মানে ব্যবসায়িক কলাকৌশল উপস্থাপন পদ্ধতি সবকিছু যদি শার্কদের মন মতো হয় তবেই তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে। আরে ভাই ভিডিও তো অনেকখানি দেখলেন। ভিডিওটাতে একটা লাইক দিতে হবে না? ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করুন। তাহলে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাবে। অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে। তবে যাদের সাথে ডিল হয়ে যায় সর্বশেষ হ্যান্ডশেকের মাধ্যমে আসলে এটার সমাপ্ত ঘটানো হয়। আর যাদের সাথে ডিল করা হয় না তাদের আসলে খালি হাতে ফিরে যেতে হয়। তবে সব ক্ষেত্রেই যে শুধুমাত্র ইনভেস্টের জন্যই আ উদ্যোক্তারা শার্ক ট্যাঙ্কে আসে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বড়, বড় উদ্যোক্তারা এই শার্ক ট্যাঙ্কে আসে তাদের প্রোডাক্টকে লঞ্চ করার জন্য, তাদের প্রোডাক্টকে ফিচার করার জন্য। এভাবে অনেক উদ্যোক্তা আছে যারা দেখা যায় যে শার্ক ট্যাঙ্কে শার্কদের কাছ থেকে ইনভেস্টমেন্ট পায়নি। কিন্তু পরবর্তীতে আরো বড়, বড় জায়ান্ট কোম্পানি তাদেরকে কিনে নেয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ২০১৩ সালের ৫ম সিজনে ডোরবোট নামে একটি প্রতিষ্ঠান শার্ক ট্যাঙ্কের কাছ থেকে ইনভেস্টমেন্ট পায়নি। কিন্তু পরবর্তীতে অ্যামাজন এই কোম্পানিটিকে ২০১৮ সালে $1 বিলিয়ন এর বিনিময়ে কিনে নেয়। এছাড়া এ যাবৎকালে ২০০৬ সালে ৬ষ্ঠ সিজনে প্যামবোস নামে একটি প্রতিষ্ঠান যারা $২ লক্ষ ইনভেস্টমেন্ট নিতে পারে শার্কদের কাছ থেকে। বলা হয়ে থাকে এ যাবৎকালে সবচেয়ে সাকসেসফুল ইনভেস্টমেন্ট হচ্ছে এটা। বাংলাদেশে এ পর্যন্ত ৫টার মতো পর্ব প্রচার করা হয়েছে। এখান থেকে ১ম পর্বে আসলে ৳১,০০,০০,০০০ মতো ইনভেস্টমেন্ট হয়েছিল এবং পরবর্তী পর্বগুলোতেও কিন্তু ব্যাপক সাড়া ফেলছে এবং পরবর্তী পর্বগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা হতে দেখেছি এবং যারা ভালো ব্যবসা করছে তাদের তো ইনভেস্টমেন্ট পাচ্ছে আর যারা ভালো করতে পারছে না তারা তো খালি হাতে ফিরে যাচ্ছে। তো এ ধরনের অনুষ্ঠান অর্থনীতিতে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম রয়েছে। যে এই যে ইনভেস্টমেন্ট করার একটা কালচার যখন এটা টেলিভিশনে অথবা অনলাইনে প্রচার হবে, তখন এই যে আমজনতা রয়েছে আমরা তাদের মধ্যে কিন্তু বিজনেস সম্পর্কে আরো বেশি স্পৃহা জাগবে। বিজনেস সম্পর্কে আমাদের আরো বেশি পজিটিভ মাইন্ডসেট হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারটা আরো বেশি উদ্বুদ্ধ হবে। আমরা অনেকেই যাদের কাছে টাকা রয়েছে তারা চাইবো এইসব ব্যাপারে ইনভেস্ট করার জন্য। ব্যবসা সম্পর্কে আমরা নতুন, নতুন আইডিয়া খুঁজে পাবো এই শার্ক ট্যাঙ্ক অনুষ্ঠানের মাধ্যমে। ২০২৩ সালের অক্টোবর মাসে শার্ক ট্যাঙ্ক নামের এই অনুষ্ঠানটা বাংলাদেশে প্রচার করা হবে বলে প্রচার করা হয়েছিল এবং এটার মেইন স্পন্সর হচ্ছে রবি। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানে কারা, কারা শার্ক হবে তাদের নাম ঘোষণা করা হয়। এখানে মোটমাট ১২ জনের মতো শার্ক রয়েছে। তাদের প্রত্যেকেই ব্যবসায়িক দিক থেকে সফল এবং চাকরির দিক থেকেও সফল এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও কিন্তু বেশ ভালো। দেখা গিয়েছে যে প্রায় প্রত্যেকেই আসলে টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল লেখাপড়ার দিকেই বেশি এগিয়ে রয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।